শুভ সময় প্রিয় বন্ধুরা, জয়ানন্দিনী টেলিবাংলা কবিতার আসর থেকে আজ আপনাদের সাথে আছি আমি দুতি। আমার সাথে আছেন কবি, লেখিকা এবং বাচিক শিল্পী স্বপ্না আপু। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তো আপু, আজকে আপনার আমাদের জয়ানন্দিনীতে এসে আপনার অনুভূতি কি? কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? অনুভূতি তো অবশ্যই ভালো, আর যেহেতু কবিতা আছে, কবিতার মধ্যে আমার একটা আলাদা দুর্বলতা, সেটা লেখা হোক বা পাঠ করা হোক, তো সেই জন্য এটাকে একটু স্পেশাল ভাবে দেখছি আমি। স্পেশাল ভাবে যেহেতু আপনি স্পেশাল ভাবে দেখছেন, তাহলে অনুষ্ঠানের প্রথমেই আপনার কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি শুনতে চাই। অবশ্যই, আমি তো আবৃত্তির জন্যই এসেছি। তো প্রথমেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি পড়তে চাচ্ছি। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দূর দিনে ফিরাইনু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়, হেনেছি নিঃসহায়। আমি যে দেখিনু প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্র আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? চমৎকার চমৎকার পরিবেশনা। ধন্যবাদ। খুবই মুগ্ধ হয়ে শুনলাম আপনার কবিতা। তো আপনার এই কবিতায় আসা কিভাবে এবং আপনি লেখালেখির সাথে কিভাবে যুক্ত হলেন? কখন মনে হলো যে আমার লেখালেখি করা উচিত? লেখালেখি অ্যাকচুয়ালি আমার শুরু হয়েছে একদম ছোট বয়সে, যখন আমি স্কুলে পড়ি, তখন ক্লাস 6-এ পড়ি। আমাদের স্কুলে একটা ম্যাগাজিন হবে, তো টিচাররা যখন সবার কাছ থেকে কবিতা চাচ্ছিল, তো সবাই কবিতা ছড়া দিচ্ছে, আমারও মনে হলো যে আমি একটা কবিতা দেই। তো সেইটাই ছিল আমার জীবনের প্রথম কবিতা লেখা, এবং ওই কবিতাটা ওই সময় ম্যাগাজিনে ফার্স্ট হয়েছিল। বাহ! এবং আমি নিজেই তখন একটা নিজের ভিতর থেকে একটা টান অনুভব করলাম যে আমি হয়তো এরকম কিছু করতে পারবো, যা আমার ভিতরে আছে সেটাকে প্রকাশ করতে পারবো। তো এভাবেই আস্তে আস্তে আমার এই লেখার জগতে আসা। লিখতাম অনেক আগে থেকেই, তো গত 3 বছর হচ্ছে বইমেলায় আমার বই আসতেছে। কবিতার বই এখনো বের করার সাহস পাইনি। আমার গল্পের বই, ছোটদের গল্পের বই এবং এমনি গল্পের বই, দুটো বই বের হয়েছে। আচ্ছা, বই দুটোর নাম বলবেন যদি? হ্যাঁ, বড়দের গল্পের বইটা হচ্ছে অনুভূতির গল্প, আর ছোটদেরটা হচ্ছে জুলাইয়ের কিশোর এবং তুতু ও মুকুর ভূত দেখা। বই দুটো এবারও বইমেলায় পাওয়া যাবে। যাক, তাহলে তো আমরা অবশ্যই যাব বইটা সংগ্রহ করতে। অবশ্যই। এই পর্যায়ে এসে আপু, আপনাকে জিজ্ঞেস করছি, আপনি তো একজন শিক্ষিকা, জি, তাই না? আপনার শিক্ষিকা পেশায় আসা কিভাবে? শিক্ষিকা পেশাটাও অনেকটা আমার কি বলে, ওই যে মনের সুপ্ত একটা বাসনা। মেয়েদের, বিশেষ করে আমাদের সময়টা, এখন আমি বলবো অনেকটা ফ্লেক্সি হয়েছে বা অনেকটা রিলিফ ভাবে মেয়েরা কাজ করতে পারে। ওই সময়টা একটা, যতই আমরা বলি না কেন, পরিবার বাচ্চা সামলে একটা ওই রকম সুইটেবল একটা জবই আমরা চাচ্ছিলাম, যেটা আমি বাসায় থেকে সব কাজকর্ম করে করতে পারি। তো সেই হিসেবেই ওখানে আমার জয়েন করা, এবং করতে করতে মাশাআল্লাহ এখন আমি অনেকগুলো বছর পার করে ফেলেছি এবং ভালো লাগে আমার। এখন মনে হয় কি যে বাচ্চাদের সাথে একটা দিন না থাকতে পারলেই আমার খারাপ লাগে।
প্রতিদিন থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে যে মানে ওদেরকে আমি খুব মিস করি, স্কুলটাকে, বাচ্চাটাকে। ও যে বলে না যে যেতে যেতে একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, বিষয়টা সেরকম। ভালো লাগে এখন আমার, মানে শরীরে না কুলালেও আমার মন কিন্তু সবসময় চায় যে আমি ওই পেশাটাতেই থাকি। আচ্ছা, তো এই পর্যায়ে আপু আপনার কণ্ঠে, আপনি এত সুকণ্ঠী একজন মানুষ, আপনার কণ্ঠে আরেকটি কবিতা শোনার ইচ্ছে আর কি ছিল, আর লোভ সামলাতে পারছি না সত্যি কথা। আরেকটি কবিতা যদি আমাদের জন্য পাঠ করেন। অবশ্যই, আমি একটু অন্য ধাঁচের একটা কবিতা পড়তে চাচ্ছি। জি। শ্রীজাত মুখার্জির লেখা ক্যাফে কর্নারে। শুনছি তুমি এই শহরে 2-4 দিনের অফিস ট্যুর। আমার কাজের জায়গা থেকে তোমার পাড়া অনেক দূর। মাঝেই কোথাও বসা যায় না, দেখা হয় না বছর 5। ছোট্ট টেবিল, অল্প কথা, হালকা দুটো কফির আঁচ। বৃষ্টিতে সব সার্সি ভেজা, কফির কাপে এক চুমুক। নকশা তোলে খয়েরি ধোয়া, নীলচে আগুন, জ্বালায় বুক। সেই যেখানে কলেজ কেটে বিকেলগুলো পাল্টাতাম, মনে পড়ছে এখন কিন্তু একটা কফির অনেক দাম। সে না হয় হলোই, এক জীবনে দাম মেটাতে কে পারে। 4টে নাগাদ থাকবো আমি, আসবে ক্যাফে কর্নারে। অপূর্ব আপু, অপূর্ব। এত শ্রুতিমধুর, এতটা সুন্দর আপনার কণ্ঠে আবৃত্তি আমি শুনছিলাম মুগ্ধ হয়ে। এ পর্যায়ে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি, যে এই যে আমরা সাহিত্য অঙ্গনে যারা আছি, আমরা যারা লেখালেখির সাথে আছি, আবৃত্তি শিল্পী বলুন, কবি বলুন, এই যে কবিতা, এই যে আবৃত্তি, এটা কেমন প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন আমাদের বর্তমান প্রজন্মের উপরে, বা সামনে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আসলে সংস্কৃতি বিষয়টাই তো হচ্ছে নিজের মধ্যে ধারণ করার ব্যাপারটা। এখন একদম সোজা ভাষায় যদি আমি বলি যে সবকিছুর মধ্যে ভালো মন্দ দুটো দিকই থাকবে। এখন আমি কোনটা ধারণ করব, ভালোটা ধারণ করব নাকি মন্দটা ধারণ করব, সেই বিষয়টা কিন্তু আমার ভেতরে থাকতে হবে। আমি চাইলে আমি এটাকে খারাপভাবে নিতে পারি, আবার চাইলে এটা থেকেই আমি ভালো কিছুও পেতে পারি। যেমন আমাদের সময় কিন্তু এই বিষয়টা অনেক সফট ছিল। সফট আমি এই কারণে বলবো যে অনেক অনুভূতি, আবেগ জড়ানো ছিল। যেমন এখনো আমরা কবিতা পড়ি অনেক আবেগ দিয়ে, হৃদয় থেকে পড়ার চেষ্টা করি। কিন্তু এখনকার যুগে যেটা হয়, আমি কাউকে দোষারোপ করছি না, বাট এখন হচ্ছে পপুলারিটি পাওয়ার একটা চ্যালেঞ্জ নিয়ে নেয় মানুষ। রাইট। আমাকে কি যেন বলে না, ভাইরাল হতে হবে, আমাকে সবাইকে দেখতে হবে। এই বিষয়গুলো আগে খুব একটা ছিল না। প্রচার মাধ্যমও যদিও খুবই স্বল্প ছিল, এখন প্রচার মাধ্যমও অনেক বেশি। তো সেই হিসেবে এখন আমার মনে হয় কি যে ওই হৃদয়ে ধারণ করার বিষয়টা কমে আসতেছে। সবাই চাচ্ছে আমি কত দ্রুত জনপ্রিয় হব, কত দ্রুত আমি পপুলারিটি পাবো, সবাই আমাকে চিনবে। আমরা কিন্তু প্রথম যখন কবিতা পড়ার চিন্তা ভাবনা করেছি, আমরা কিন্তু চিনার চিন্তা ভাবনা করি নাই, যে নিজে কতটুকু নিতে পেরেছি, কতটুকু পারবো, আমার কবিতাটা শুনে আরেকজনের হৃদয় পর্যন্ত পৌঁছবে কিনা সেটা চিন্তা করেছি। আর এখন হচ্ছে বিষয়টা এরকম যে আমি যাই পড়ছি না কেন মানুষ আমাকে চিনছে কিনা সেই বিষয়টা চলে আসছে আগে। রাইট, একদম ঠিক। তো এই জিনিসটা আমি বলবো না যেটা থেকে আমরা খুব সচরাচর বের হতে পারবো, তারপরও আমাদের যেটা কাজ, আমাদের যেটা দায়িত্ব, বা আমরা যেটা মনে করি যে হ্যাঁ আমরা যেটা শিখেছি এটা সমাজে রেখে যাওয়া দরকার, সেই হিসেব থেকে আমরা কিন্তু কাজ করছি। আমরা আশা করি যেহেতু আমরা কাজে আছি, আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো। অবশ্যই। এই পর্যায়ে সুকণ্ঠী আপু, আপনার কণ্ঠে আরো একটি কবিতা শুনতে চাই। এবারে আপনি কার কবিতা পাঠ করবেন? এবার আমি নজরুলের ঈশ্বর কবিতাটা পড়ার চেষ্টা করছি। জি। কে তুমি খুঁজেছ জগদীশ ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরেছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হায় ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে,
তুমি আছো চোখ বুজে, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি, আপনি ফিরেছ খুঁজে। ইচ্ছা অন্ধ, আঁখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া, দেখিবে তোমারই সব অবয়বে, পড়েছে তাহার ছায়া। শিউরে ওঠো না, শাস্ত্রবিদেরে করো না কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধুকুলে, রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের ভুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকারেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। অপূর্ব আপু, অপূর্ব। মানে ধন্যবাদ। একেবারেই ইচ্ছে করছে না যে আপনার কবিতা শোনা বন্ধ করি। তো স্পেশাল একটা রিকোয়েস্ট করতে চাই আপু, যেহেতু আপনি এত সুন্দর করে পাঠ করলেন, এর পরপরই আরো একটি কবিতা আমাদেরকে যদি শোনান। অবশ্যই পড়ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না। আমার ভালোবাসার কোনো জন্ম হয় না, মৃত্যু হয় না, কেননা আমি ভালোবাসার অন্যরকম হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম। আমার কেউ নাম রাখিনি, ৩-৪টে ছদ্মনামে আমার ভ্রমণ মর্তধামে। আগুন দেখে আলো ভেবেছি, আলোয় আমার হাত পুড়ে যায়। অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণি মায়ায় অন্ধকারে মিশে থেকেছি। কেউ আমাকে শিরোপা দেয়, কেউ দু চোখে হাজার ছিছি, তবু আমার জন্ম কবজ ভালোবাসাকে ভালোবেসেছি। আমার কোনো ভয় হয় না, আমার ভালোবাসার জন্ম হয় না, মৃত্যু হয় না। অপূর্ব একটা আবৃত্তি শুনলাম আপু আপনার কণ্ঠে, অসংখ্য ধন্যবাদ আমাদের জায়ানন্দিনীতে আসার জন্য। এখন এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আপনি লেখিকা, আপনি লেখালেখির সাথে যুক্ত আছেন, এই পর্যায়ে আপনার নিজের লেখা একটি কবিতা আমরা শুনতে চাই, এবং জায়ানন্দিনীর উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে, প্লিজ আপনি আমাদেরকে কিছু একটু বলুন। অবশ্যই। প্রথমেই তো আমি জায়ানন্দীকে অনেক 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 ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা আয়োজন, বিশেষ করে আমরা যারা কবিতা পাঠ করি বা কবিতার সাথে আছি তাদের জন্য এই আয়োজন, স্পেশাল থ্যাঙ্কস তাকে আমার। আর সবার উদ্দেশ্যে, আমাদের যে দর্শক আছে সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, কবিতাকে ভালোবাসুন, কবিতার পাশে থাকুন, কবিতা শুনুন। কবিতা মনের এমন একটা খোরাক যেখানে দেখবেন আপনি আপনার সকল দুঃখ বেদনা ভুলে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন। সেজন্য আমাদেরকে খুব ভালো মতো কবিতা শুনতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। অবশ্যই। তো আমাকে, যেহেতু আমার নিজের লেখা একটা কবিতা আমি পড়বো, আমি একটু বলে নেই। কবিতাটা হচ্ছে আমার বাবাকে নিয়ে লেখা। আমার বাবা বেশ কিছুদিন আগে খুব মারাত্মকভাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, 3 ব্যাগ প্ল্যাটিলেট দিতে হয়েছিল। তো ওই সময় যে আমরা একটা দুর্বিষহ সময় পার করেছি হসপিটালে বসে, ওই সময় আমার এই কবিতাটা লেখা। এবং এই কবিতাটা এখনো পর্যন্ত আমি কোথাও প্রকাশ করিনি, আজকে প্রথম আমি এখানে প্রকাশ করছি এবং আমি নিজেই পড়বো কবিতাটা, হয়তো ভালো লাগবে সবার। পুরনো, খুব পুরনো, মারহীন, রংজলা, প্রায় ছেঁড়া, এই জামার নিচে একটা ছোট্ট হৃদয়ে পুরো পৃথিবীটাকে আগলে রেখেছে যে মানুষটা, তিনি আমার বাবা। নিতান্ত অজপাড়াগাঁয়ের চাষির ঘরে জন্ম নিয়ে আর্থিক টানাপোড়েন সামলে এই সভ্য মানুষের শহরে সরকারি চাকরিতে নিযুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা
খুব একটা সহজ ব্যাপার নয়। নিজের অতিবাহিত সেই কষ্টের জীবন যেন তার সন্তানদের ভোগ করতে না হয়, তাই নিপুণ হাতে সহজ করে দিতে চান সবার জীবনের পথ চলা। আমাদের জন্মের পর থেকেই আমাদের চাহিদা বাড়তে থাকে, সাথে সাথে ওই মানুষটার চাহিদাগুলো কমতে থাকে। বাবারা রাগী হয়, বাবারা রাগ করেন। কই, বাবা রাগ করে তো চশমার ভাঙা ফ্রেমটা বদল করেননি কোনোদিন। বাবা রাগ করে তো জোড়াতালির সেই স্যান্ডেলটা ছুঁড়ে ফেলে দেননি কখনো। রাগ করে তো বাবা ক্ষুধা না লাগার অজুহাতে কলা রুটি খেয়ে অফিস করা বন্ধ করেননি। রাগী বাবার রাগী চোখে সর্বক্ষণ আমাদেরকে ভালো রাখার আপ্রাণ চেষ্টার রক্তক্ষরণ আমরা কোনোদিন ঠাউর করতে পারিনি। আমরা পারিনি আবিষ্কার করতে তার কঠিন হৃদয়ের ছায়ায় লালিত কোমল ভালোবাসায় পূর্ণ সেই হৃদয়টাকে। আজ বাবার বয়স হয়েছে, হাজারো ত্যাগের স্লোগান আর নিজেকে না ভালোবাসার আর্তনাদ আমার বাবার চোখের জ্যোতি কমিয়ে দিয়েছে, হৃদয়ে সংযুক্ত করেছে অনেক মূল্যবান আঙুল বন্ধনী। এটা ছাড়া বাবা বাঁচতে পারত না। দেহে বাসা বেঁধে বাঁধতে শুরু করেছে নানা নামের নানা রঙের অসুখ। বেশ সময় নিয়ে তারা হুল ফোটাচ্ছে দুই হাতে। আমার বাবা যন্ত্রণা পাচ্ছে, ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে। ঠিক এর চাইতেও কঠিন যন্ত্রণা বাবা হৃদয় দিয়ে মোকাবেলা করেছেন এক সময়, আমাদের জন্য, আমাদের ভালো থাকার জন্য, আমাদের ভালো ভবিষ্যতের জন্য। কিন্তু বাবা যে চিন্তাটা সন্তানের জন্য করেন, হয়তো সন্তান বাবার জন্য ঠিক ততটুকু ভাবতে পারে না। কিন্তু সেই সন্তান আবার তার সন্তানের জন্য ঠিক ততটুকুই ভাবে, ঠিক যতটুকু তার বাবা তার জন্য ভেবেছিল। এবং তখনই সে বাবা হয়। এই অদৃশ্য অনুভূতিগুলো আমরা দেখি না, তাই বাবাদেরও কখনো বদল হয় না। দৃশ্যত পৃথিবীর সকল বাবা সব সময় একই রকম থাকে। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এত চমৎকার একটা পাঠ আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং এবারের মতো আমাদের কবিতার আসর এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।